আমার নাম ফাহিম। বয়স এখন ৩০ পেরিয়ে গেছে। ঢাকায় একটা মিডিয়াতে কাজ করি। কিন্তু আজ যে গল্পটা আপনাকে বলবো সেটা বহু বছর আগেকার কথা, যখন আমি কলেজে পড়তাম আর বরিশালের একটা ছোট শহরে থাকতাম। আমাদের শহরের বাইরে একটা পুরনো সিনেমা হল ছিল, নাম আলিম সিনেমা হল। আজও সেই হলটার ভাঙাচোরা দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে আর সিনেমা চলে না কোনো কিছুই। শুধু কানাঘুষো আর রাত্রির নীরবতায় শোনা যায় কিছু ভয়ানক আওয়াজ। ঘটনাটা শুরু হয়েছিল ২০১১ সালের গ্রীষ্মে। কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে কিছু নতুন বন্ধু জুটেছিল, রুবেল, তপু আর জাহিদ। আমরা চারজন প্রায়ই সন্ধ্যাবেলা আড্ডা দিতাম, কখনো কলেজ মাঠে, কখনো রাস্তার পাশে চায়ের দোকানে। একদিন আড্ডার মাঝে রুবেল হঠাৎ বলল, আলিম সিনেমা হলটা নাকি এখন ভুতুরে জায়গা হয়ে গেছে রে। আমি প্রথমে হেসে উড়িয়ে দিলাম, কিন্তু তপু বলল, না না, গত মাসে এক লোক নাকি ভেতরে ঢুকে হারিয়ে গেছে। লোকটা পাগল না, কিচ্ছু না, বাজারে কাজ করত, তারপর থেকে আর কেউ নাকি সাহস করে ভেতরে যায় না। আমি তখন বললাম, তাহলে আমরা গিয়ে দেখে আসি না? সিনেমা হল তো বহুদিন বন্ধ, ভেতরে ঢুকে একটু ঘুরে আসি, রাত্রে গেলে তো মজাই আছে। জাহিদ একটু চুপ করে রইল। ও ছিল একটু চুপচাপ প্রকৃতির। তারপর বলল, তুমি জানো না, ওই হল বন্ধ হওয়ার আগের বছর একজন মহিলা সিনেমা দেখার সময় মাঝখানে উঠেই চিৎকার করতে করতে মারা যায়। তখনই নাকি হলটা অভিশপ্ত হয়ে যায়। আমি মনে মনে ভাবলাম, এগুলো নিছক গল্প, কিন্তু ভিতরে ভিতরে একটা শিহরণ হচ্ছিল। ভয় আর কৌতূহল দুটোই মাথার ভেতর খেলা করছিল। শেষে ঠিক হলো, শুক্রবার রাতে আমরা চারজন একসাথে গিয়ে ঘুরে আসবো ওই পুরনো সিনেমা হলে। শুক্রবার রাত, সময় তখন 11টা পেরিয়েছে। আমরা সবাই এক একটা টর্চ নিয়ে বের হলাম। শহরের আলো ঝলমলে অংশ পেরিয়ে যখন আলিম সিনেমা হলের দিকে এগোচ্ছি, আশপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল। বাতাস যেন থেমে গেছে। রাস্তার বাতিগুলোও ওই দিকে কাজ করছিল না। হলটার মূল গেটটা তালা মারা ছিল, কিন্তু রুবেল আগেই দেখে রেখেছিল, পেছনের দিক দিয়ে এক জায়গায় ভাঙা দেওয়াল, ওই দিয়েই ঢুকতে হবে। আমরা সবাই লাইন করে ভেতরে ঢুকলাম। পুরো হলের মধ্যে একটা গন্ধ ভাসছিল, পচা স্যাঁতসেঁতে কিছু একটা, যেন অনেক দিন পরিষ্কার করা হয়নি এমন একটা জায়গা। আমরা টর্চের আলোয় সামনে তাকালাম। দর্শক সারির চেয়ারগুলো অনেকটাই ভাঙা, কোথাও কোথাও ছেঁড়া সিট, কংক্রিটের দেওয়ালে ছোপ ছোপ কাঁচা রং উঠে গেছে। কিন্তু তখনও এতটা ভয় লাগছিল না। আমাদের মধ্যে রুবেল আবার সবার চেয়ে বেশি সাহসী সেজে বলল, এই তো, ভয় পাওয়ার কিছু নাই, চল একবার স্টেজের সামনে গিয়ে বসি। আমরা চারজন আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে গেলাম। সিনেমা হলের সামনে যেখানে পর্দা ঝুলত, সেখানে এখন একটা পুরনো ক্যানভাস পড়ে আছে, ধুলোতে ভর্তি। আমি আমার টর্চটা ওখানে ফেলে তাকালাম, হঠাৎ একটা ছায়া দেখতে পেলাম। সামনের দিকে সেই পর্দার পেছনে কোনো একটা আকৃতি নড়ছে। আমার গলা শুকিয়ে গেল। চিৎকার না করে বললাম, তোমরা কেউ দেখলে পর্দার পেছনে কিছু নড়ছে? তপু এক ঝটকায় বলল, টর্চটা ফেল ওখানে, আলো দে ওদিকে। আমি আলো ফেলতেই দেখি কিচ্ছু নেই, শুধু একটা পুরনো কাঠের চেয়ার আর চারপাশে ছেঁড়া পর্দার অংশ। আমরা ভাবলাম হয়তো আমার চোখ ভুল দেখেছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ একটা দরজা নিজে থেকেই কট করে খুলে গেল। আমাদের পেছনেই দরজাটা ছিল। পুরো হলটা তখন নিস্তব্ধ, আর হাওয়ার কোনো চলাচল নেই। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। রুবেল ফিস ফিস করে বলল, দরজা খুলে গেল নিজে থেকে, ওটা স্টোর রুম, সিনেমা মেশিন রাখার ঘর। কেউ ঢুকবে? আমি বললাম, চলো একবার দেখে আসি। এসে যখন পড়েছি, পুরোটা একবার দেখে ফেলি। আমরা আস্তে আস্তে সেই রুমটার দিকে এগোলাম। দরজাটা অল্প খোলা, ভিতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস লাগছিল। রুমের ভেতর একটা পুরনো সিনেমা প্রজেক্টর রাখা, তার পাশে কিছু ভাঙা টিনের কৌটা, হয়তো পুরনো রিল। রুবেল হঠাৎ বলল, একটা রিল দেখি তো এখানে, এটাতে কিছু আছে? সে একটা ঢাকনা খুলতেই একসাথে একটা গন্ধ ছড়িয়ে পড়ল, মরে যাওয়া ইঁদুরের মতো পচা গন্ধ। আমরা সবাই নাক চেপে ধরলাম, কিন্তু রিলটা ছিল একদম ঠিকঠাক অবস্থায়। জাহিদ তখন বলল, চলো না এটা নিয়ে বাইরে যাই, বাসায় ডিভাইসে চালিয়ে দেখি এটাতে কি আছে।
তবে আমরা জানতাম না সেই রিল আমাদের জীবনকে এক ভয়ানক অভিশাপে বেঁধে দিয়ে দেবে। সেদিন রাতে আমরা আলিম সিনেমা হল থেকে বের হয়ে এলাম রিলটা নিয়ে। তখন ঘড়িতে রাত প্রায় 1টা। শহর তখন গভীর ঘুমে, চারদিকে নিস্তব্ধতা। মনে হচ্ছিল শহরটা যেন হঠাৎ অচেনা হয়ে গেছে। হাওয়ার শব্দে গাছের পাতাগুলোর নড়াচড়া যেন কানে ঢুকছিল বিভৎস কিছুর মতো। আমরা 4 জন ঠিক করলাম রিলটা তপুর বাসায় নিয়ে যাব, কারণ ওর বাসায় একটা পুরনো মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল, যেটা ওর বড় ভাই কিনে এনেছিল, কিন্তু আর চালানো হয়নি। যেই ভাবা সেই কাজ। রিলটা ব্যাগে করে নিয়ে আমরা তপুর বাসার টিনের ছাউনি দেওয়া ঘরে গিয়ে বসে গেলাম। রাত প্রায় 1:30 বাজে যখন আমরা রিলটা প্রজেক্টরের মধ্যে ঢুকিয়ে চালু করলাম। পর্দার ওপর চিত্র ভেসে উঠতেই প্রথমে মনে হলো কোনো পুরনো বাংলা সিনেমা হবে, কিন্তু না, সেটা কোনো সিনেমা ছিল না। একটা কালো সাদা ফুটেজ। ক্যামেরা ছিল স্ট্যাটিক। ফুটেজের মধ্যে শুধু একটা হল ঘরের দৃশ্য, ঠিক আলিম সিনেমা হলের মতো দেখতে। ফাঁকা চেয়ার, পর্দা ঝুলে আছে, বাতাসে নড়ছে। 5 মিনিট, 10 মিনিট, একই দৃশ্য। তারপর ধীরে ধীরে কিছু চেয়ার নিজেরা নড়তে শুরু করল। কোনো মানুষ নেই, তবুও চেয়ারগুলো একটু একটু করে নিচে থেকে সরছে। আমরা স্তব্ধ, কেউ কিছু বলছে না। হঠাৎ ফুটেজের পর্দায় এক মহিলা দেখা গেল। পেছনের সারি থেকে উঠে এসে স্টেজের সামনে গিয়ে দাঁড়ালো। সেই মুখ আমাদের কেউ চিনত না। সে চিৎকার করতে লাগল, কিন্তু কোনো শব্দ নেই, শুধু তার হাত নাড়ার দৃশ্য, যেন বলছে, বাঁচাও, কেউ বাঁচাও। একসময় সে মরছে হঠাৎই ঢলে পড়ল পর্দার সামনে। তারপর ক্যামেরা নিজে থেকেই তার উপর জুম করে গেল। দৃশ্যটা ফ্রেম হয়ে গেল এক মৃত মহিলার মুখে, চোয়ালটা হাঁ করে খোলা, চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসার মতো। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। জাহিদ হঠাৎ উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালবেলা তপুর কাছেই খবর এলো, জাহিদ সারা রাত ঘুমাতে পারেনি। সে চিৎকার করে বলেছে, আমি স্বপ্নে সেই মহিলাকে দেখেছি, সে বারবার আমার দিকে হাত বাড়াচ্ছিল। আমরা তার বাসায় গেলাম। জাহিদ একটা কম্বল মুড়িয়ে বসে আছে, চোখ লাল, ঠোঁট শুকনো। সে ফিসফিস করে বলল, আমার ঘুম বারবার ভাঙে। দরজা খুলে দেখি কেউ নেই, কিন্তু জানালার পর্দা এমনভাবে নড়ছে যেন কেউ ঠিক পাশেই দাঁড়িয়ে। ওর মা বললেন, কাল রাতে সে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে দেওয়ালের দিকে, আর বারবার বলছিল, আমি কিছু দেখিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও। সেই দিন থেকে জাহিদ একরকম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। ওর মুখ শুকিয়ে গেল, হাসি বন্ধ হয়ে গেল, চোখের নিচে কালি জমল। কিন্তু আমরা তখনও বিশ্বাস করতাম, হয়তো মানসিক চাপ। তপুর বড় ভাই রিলটা দেখে বললেন, এই রিলটা আলিম সিনেমা হলের আসল মালিকের শেষ রেকর্ড হতে পারে। ওদের পরিবারে একটা ঘটনা ঘটেছিল বহু বছর আগে। আমি তখন আরও খোঁজ নিতে শুরু করলাম। শহরের পুরনো পাঠাগারে গিয়ে খবরের কাগজ ঘেঁটে বের করলাম 2005 সালের একটা নিউজ রিপোর্ট। আলিম সিনেমা হলে এক মহিলা, আফসানা, সিনেমার সময় চিৎকার করতে করতে স্টেজে উঠে পড়েন এবং সবার সামনে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তার মুখ বিকৃত হয়ে যায়। কেউ তার মৃত্যু ব্যাখ্যা করতে পারেনি। এরপর থেকে সিনেমা হলে বারবার বিদ্যুৎ বিভ্রাট, দর্শকদের অদ্ভুত আচরণ, এই সব ঘটতে থাকে। এই আফসানাই কি আমাদের দেখা সেই মহিলা? আরও ভয়ের ব্যাপার হলো, সেই রিপোর্টের নিচে লেখা ছিল, মৃত্যুর 3 দিন পর হল মালিক নিজ ঘরে গলায় ফাঁস দেন। আত্মহত্যার আগে লিখে যান, ও আমাকে ছাড়েনি, পর্দার ওপারে সে এখনও আছে। এক রাতে রুবেল হঠাৎ ফোন করল, ফাহিম, কিছু একটা ঘটছে। আমার ঘরে হঠাৎ করে টিভি অন হয়ে গেল, ফুটেজটা চলতে শুরু করলো নিজে থেকে। আমি কিছু করিনি। আমি বললাম, রিমোটে চাপ পড়ে গেছে হয়তো। রুবেল বলল, না রে ভাই, টিভিটা বন্ধই ছিল, আর আর জানলার বাইরে কেউ দাঁড়িয়েছিল, কালো কাপড় পরা একজন মহিলা, চুল উড়ছে। আমি তার মুখ দেখিনি, কিন্তু চোখ দুটো যেন জ্বলছিল।
আমরা তড়িঘড়ি করে রুবেলের বাসায় গেলাম। সে তখন ঘরের এক কোণে বসে, শরীর কাঁপছে। ঘরের ভেতরে একটা গা ছমছমে গন্ধ, যেন পচে যাওয়া ফুলের মতো। সেই রাতে আমরা ওর ঘরেই থাকলাম। রাত প্রায় ৩টে। হঠাৎ দরজায় টক টক করে কেউ চাপ দিল। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। রুবেল আস্তে গিয়ে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু জানলার পাশে আবার একটা ছায়া। এইবার আমি নিজের চোখে দেখলাম একজন মহিলা কালো শাড়িতে, চুল এলোমেলো। সে হাঁ করে দাঁড়িয়ে ঠোল নাড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। তপু ভয় পেয়ে রিলটা নদীতে ফেলে দিতে চাইল। আমরা ওকে মানা করলাম। আমি বললাম, এই জিনিসটা ফেলা যাবে না, কেউ যদি আবার এটা পায়। শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আলিম সিনেমা হলে আবার যাব। যেখান থেকে রিলটা এনেছিলাম সেখানেই রেখে আসব, কিন্তু এবার রাতে নয়, দুপুরে। সেই দুপুরে আমরা ৩জন আবার গেলাম। জাহিদ আর আসেনি, সে তখন মানসিক হাসপাতালে ভর্তি। সিনেমা হলে ঢুকে যখন রিলটা স্টোররুমে রাখতে যাচ্ছিলাম, হঠাৎ আবার সেই দরজা বন্ধ হয়ে গেল। বাতাস চলছিল না, তবুও দরজাটা যেন কারোর হাতেই ধাক্কা খেল। ভেতরে আবার সেই গন্ধ, আর দেয়ালে লেখা ছিল, তুমি রিল ফিরিয়েছ, কিন্তু যা দেখা হয়ে গেছে তা আর মোছা যায় না। সিনেমা হলে রিল রেখে আসার পর আমরা ভেবেছিলাম হয়তো সব শেষ, সব আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আমরা তখনও বুঝিনি এই গল্পের পর্দা আসলে তখনও নামেনি, বরং ধীরে ধীরে আরও খুলে যাচ্ছিল। জাহিদকে ভর্তি করা হয়েছিল শহরের মানসিক হাসপাতালে। ও তখন নিজের সঙ্গে কথা বলতো, দেয়ালের দিকে তাকিয়ে চিৎকার করত। মাঝরাতে ডাক্তারদের বলতো, ও এসে গেছে, আবার ফুটেজ চালু হয়েছে। তপুর বড় ভাই একদিন বললেন, জাহিদ যা দেখেছে তা আমাদের সবার মধ্যেই রয়ে গেছে। হয়তো আমরা যারা সেই রিলটা দেখেছি তাদের মনের মধ্যে এক ধরনের সংক্রমণ ছড়িয়ে গেছে। আমি হঠাৎ ভাবলাম, তপুর খোঁজ কেউ পাচ্ছে না অনেক দিন, ফোন বন্ধ, বাসায় গিয়েও কেউ দরজা খুলছে না। আমরা চিন্তিত হয়ে একদিন বিকেলে তপুর বাসায় গেলাম। দরজা ভেতর থেকে আটকানো, বারবার ডেকেও সাড়া নেই। শেষে বাড়িওয়ালাকে নিয়ে দরজা ভাঙা হলো। ঘরে ঢুকে দেখি ঘর অন্ধকার, জানলার পর্দা নামানো, টেবিলের ওপর রাখা একটা ছোট প্রজেক্টর চালু, আর তাতে সেই একই ফুটেজ, সেই মহিলা সেই পর্দার সামনে দাঁড়িয়ে থাকা। আর তপু, সে বিছানায় গুটিসুটি হয়ে কাঁদছে, তার হাতের কবজিতে ক্ষত, মুখে আতঙ্ক, শুধু একটানা ফিসফিস করে বলছে, ও আমাকে ডেকে নিয়েছে, আমি আবার হলে যাব। ও বলেছে একবার গেলে সব শেষ হবে। সেই রাতেই খবর এলো আলিম সিনেমা হলে আগুন লেগেছে। আমরা তৎক্ষণাৎ ছুটে গেলাম। পুরো বিল্ডিংয়ের উপর কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। ফায়ার সার্ভিস এসে পড়েছে। মানুষ ভিড় করে দাঁড়িয়ে। কেউ কেউ বলছে, কেউ কি আগুন লাগালো? কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সিনেমা হলের ভেতরে কেউ ছিল না, তালা মারা ছিল, কিন্তু আগুন যেন ভেতর থেকেই নিজে নিজে ছড়িয়েছে। আরও ভয়ানক তথ্য, ভেতরের স্টোর রুমটা একদম পুড়ে ছাই, কিন্তু যে আলমারিতে রিলটা রাখা ছিল সেটা একদম অক্ষত। একজন ফায়ার অফিসার পরে বলেছিলেন, আলমারির ভেতর যেটা ছিল সেটা যেন আগুন থেকে নিজেকেই রক্ষা করেছে। আমরা এমন কিছু আগে দেখিনি। আমার গা কাঁপছিল, মনে হচ্ছিল কেউ আগুন লাগানোর আগে নিশ্চিত করেছে রিলটা যেন না পড়ে। তপুর মানসিক অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল। সে এখন একটাই জিনিস আঁকত, একই ছবি, একই চেহারা, একজন মুখ বিকৃত মহিলা পর্দার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, আমাকে মুক্ত করো। আমি সিদ্ধান্ত নিলাম, আর না, আমাকে জানতেই হবে কে এই মহিলা। আমি পুরনো সেই রিপোর্টে উল্লেখিত আফসানা নামের সূত্র ধরে শহরের পুরনো লোকজন, সিনেমা হলের প্রাক্তন কর্মচারীদের সঙ্গে কথা বললাম। এক বৃদ্ধ মেকানিক নাম কাদের চাচা বললেন, ওই মেয়েটা একসময় সিনেমা হলে নিয়মিত আসত, একা আসত, একদম পেছনের সারিতে বসত। লোকে বলতো ওর মনে নাকি ভূতের গল্প নিয়ে এক ধরনের মোহ ছিল। একদিন সিনেমা দেখতে এসে একসময় হঠাৎ চিৎকার করে উঠে পড়ে যায়। পরে শুনলাম সে মানসিক রোগী ছিল,
কিন্তু আসল গল্পটা কেউ জানত না। আমি বললাম, আপনি ওকে চিনতেন? তিনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বললেন, চিনতাম না ঠিক, তবে দেখেছিলাম। ওর মৃত্যুর পর কিছুদিন হলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, কেউ আসতো না। তারপর এক রাতে হল মালিক গলায় দড়ি দেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি মনে করেন এই মেয়েটা আসলে এখনও হলের ভেতর আছে? তিনি বললেন, ওর আত্মা মুক্তি পায়নি। যারা ওকে দেখে, যারা ওর দুঃখ বোঝে না, তারা ধীরে ধীরে নিজেরাই হারিয়ে যায়। এক রাতে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। আমি একা একটা ফাঁকা সিনেমা হলে বসে আছি। পর্দা চলতে শুরু করেছে। হঠাৎ পর্দা ফাঁক হয়ে গেল, আর সেই মহিলাটি আমার সামনে এসে দাঁড়ালো। তুমি তো দেখেছ, এখন আমাকে মুক্ত করো, নইলে তুমিও থাকবে না। আমি ঘুম ভেঙে উঠে দেখি বুকের ওপর চাপ, যেন কারো উপস্থিতি, গলা শুকিয়ে কাঠ। সেই রাতেই আমি ঠিক করলাম, রিলটা নিয়ে আমি একটা পুরনো কবরস্থানে যাব। সেখানেই ওর কবরে ওটা রেখে আসার চেষ্টা করব। সেই কবরস্থান শহরের এক প্রান্তে, ঝোপঝাড়ে ঘেরা। রাত 12টার সময় আমি একা সেখানে গেলাম। সঙ্গে ছিল সেই রিল। আমি খুঁজে খুঁজে বের করলাম একটা ছোট, নামহীন কবর। স্থানীয় ইমাম সাহেব বলেছিলেন, একটা পাগল মেয়ে মারা গিয়েছিল, ওর বাড়ির কেউ আসেনি, এখানেই ওকে দাফন করা হয়েছিল। আমি কবরটার সামনে দাঁড়িয়ে সেই রিল রাখলাম। কিছু না বলেই চুপ করে বসে রইলাম। তখনই হঠাৎ হাওয়া উঠল, গা ছমছমে ঠান্ডা বাতাস, আর হালকা কান্নার মতো শব্দ। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, তবে মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। এক সময় বাতাস থেমে গেল। আমি উঠে দাঁড়ালাম। রাত তখন 1টার কাছাকাছি। আমি অনুভব করলাম সেই অশরীরী চোখ দুটো আর আমার পিছু নিচ্ছে না। আজ বহু বছর কেটে গেছে। জাহিদ এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তপু দেশের বাইরে চলে গেছে। রুবেল এক জায়গায় চাকরি করছে। তবে সিনেমা বা রিলের কথা এখন আর আমাদের মধ্যে কেউ তোলে না। আলিম সিনেমা হল পুড়ে ছাই হয়ে গেছে। জায়গাটা এখন খালি পড়ে আছে। আমি মাঝে মাঝে এখনও স্বপ্নে সেই হলটা দেখি। সামনে সেই পর্দা দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জানি, আমি চেষ্টা করেছিলাম ওকে মুক্তি দিতে, কিন্তু ভয় পাই এই ভেবে, সে যদি আবার ফিরে আসে। তো প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাই। গল্পের নাম পরীর সাথে মানুষের প্রেম। পাঠিয়েছেন সাইফুল। আমার নাম সাইফুল। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি। গ্রামটা অনেকটাই নির্জন, বন জঙ্গল ঘেরা। নদী আর জঙ্গল ছিল আমাদের শৈশবের খেলার জায়গা। আর রহস্যের কাহিনী শুনে শিহরিত হবার সঙ্গী ছিল সন্ধ্যার পরে সময়টা। তবে আমি যে ঘটনার কথা বলবো সেটা কোনো গুজব না, কোনো গল্প না, সেটা আমার নিজের জীবনের অংশ। এমন এক ভালোবাসার গল্প যেখানে ভালোবাসার মানুষটাই মানুষ ছিল না। আমাদের গ্রামে একটা নির্জন জায়গা আছে, সবাই যেটাকে বলে চঞ্চলের জঙ্গল। নামটা এসেছে বহুদিন আগে একটা ছেলে চঞ্চল এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল বলে। গ্রামের বৃদ্ধরা বলতো সেই জঙ্গলে নাকি অপার্থিব কিছু দেখা যায়। ছোটবেলায় আমরা হাসতাম এসব কথা শুনে, কিন্তু আমার বয়স যখন 22, সেই জঙ্গলে হঠাৎ একদিন এমন কিছু দেখলাম যা আমার জীবনের গতিপথই পাল্টে দিল। সেদিন সন্ধ্যাবেলা আমি বাইকে করে ফিরছিলাম পাশের গ্রাম থেকে। একটা শর্টকাট ছিল, চঞ্চলের জঙ্গল দিয়ে পেছনের রাস্তাটা। যদিও সন্ধ্যার পর কেউ ওই পথে যেত না, আমি সাহস করে সেই পথেই গেলাম। জঙ্গলের মাঝামাঝি পৌঁছাতেই হঠাৎ আমার বাইক বন্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা। শীতকাল, তাই সূর্য তখনই ডুবে গেছে। হেডলাইট জ্বলছিল, কিন্তু কিছু একটা অস্বাভাবিক ঠেকছিল। হঠাৎ আমি শুনি পাতার শব্দ। মাথা ঘুরিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটু দূরে। সাদা একটা পাতলা জামা পরা, চুল গলার নিচে পর্যন্ত নেমে এসেছে। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর থেকে এক ধরনের উজ্জ্বল আলো বের হচ্ছিল। আমার শরীরে হিমশীতল স্রোত বয়ে গেল। ভয় পেলেও দৃষ্টিটা সরাতে পারছিলাম না। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে?
সে মৃদু হাসল। আমি এই জঙ্গলের বাসিন্দা, অনেক দিনের। তার কণ্ঠে এক ধরনের সুরেলা দোলা ছিল, চোখে অপার্থিব মায়া। আমি জিজ্ঞাসা করলাম, তুমি মানুষ তো? সে চোখ নামিয়ে বলল, তোমাদের পৃথিবীর নয়, কিন্তু তোমাদের মতো ভালোবাসতে পারি। এর পরের ঘটনাগুলো অদ্ভুত। বাইক নিজে নিজেই চালু হয়ে গেল। আমি আবার পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু সেই রাতের ঘুমে আমি মেয়েটিকে দেখলাম আবার আমার পাশে বসে আছে। সেই দিন থেকেই আমার ঘুমে মেয়েটি আসতে লাগল। নাম বলল আলিফা। সে বলল, সে এক পরী, এককালে মানুষদের ভালোবাসত, কিন্তু বিশ্বাসঘাতকতায় আহত হয়ে জঙ্গলে আত্মগোপন করে আছে 100 বছর ধরে। আমার জীবনে অদ্ভুত এক পরিবর্তন ঘটতে শুরু করল। আলিফা আমার পাশে থেকে গেল। আমি তার অস্তিত্ব অনুভব করতে পারতাম। কখনো আমার বইয়ের পাতা উল্টে দিত, কখনো রাতের বেলায় আমার ঘরে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ত। প্রথম প্রথম আমি ভাবতাম সবই কল্পনা, কিন্তু এক রাতে আমি ঘুম ভেঙে দেখি ঘরের দরজায় সে সত্যিই দাঁড়িয়ে। হাওয়ায় চুল উড়ছে, চোখে অদ্ভুত আলো। সে বলল, তুমি আমার হয়ে যাও, আমি তোমার পাশে থাকব চিরকাল। পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোর কোনো পরিচয় নেই, ব্যাখ্যা নেই, কিন্তু প্রভাব গভীর। আর আমার আর আলিফার সম্পর্কটা ঠিক সেরকমই ছিল। প্রথম দেখা হয়েছিল চঞ্চলের জঙ্গলে। তারপর শুরু হয় এমন এক প্রেম যা একাধারে স্বপ্নের মতো সুন্দর, আবার দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর। সেই রাতে যখন আমি ঘুম থেকে আলিফাকে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম, আমি কাঁপছিলাম ভয়ে আর বিস্ময়ে। কিন্তু তার চোখে এমন এক আকুতি ছিল যেটা দেখে আমি ভয় পেতে পারলাম না, বরং তার কথা শুনতে লাগলাম। সে বলল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে 3টি শর্ত মানতে হবে। আমি হতবাক হয়ে গেলাম, কি শর্ত? সে ধীরে ধীরে আমার ঘরের ভেতরে ঢুকল। বাতাস ভারী হয়ে গেল, এমনকি ঘরের ঘড়িটা টিকটিক আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেল এক মুহূর্তে। আলিফা ফিসফিসিয়ে বলল, প্রথম শর্ত, তুমি রাত 12টার পর কখনো আয়নায় নিজের মুখ দেখবে না। দ্বিতীয় শর্ত, চঞ্চলের জঙ্গলে কেউ যদি তোমার নাম ধরে ডাকে কোনোভাবেই সাড়া দেবে না। তৃতীয় শর্ত, আগামী পূর্ণিমা রাতে আমি তোমাকে ডেকেই নেব, তখন আমাকে না বলবে না। আমি বোকার মতো মাথা নাড়লাম। ভালোবাসা মানুষকে কি না করায়। পরের কয়েকদিন আমার জীবন অদ্ভুত শান্তিতে কেটে গেল। প্রতিদিন সকালে আমি জানালার পাশে এক গুচ্ছ নাম না জানা ফুল পেতাম। রাতে ঘুমোতে গেলে জানালার বাইরে থেকে আলিফার উপস্থিতি টের পেতাম। এক ধরনের সুরেলা শব্দ হাওয়ার সাথে মিশে আসত। তবে আমি একদিন ভুল করেছিলাম। সেই ভুল আমার জীবন পাল্টে দিল। রাত তখন 12টা পেরিয়েছে। আমি হঠাৎই ঘুম থেকে উঠে পানি খেতে গেলাম। ভুল করে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার পেছনে এক নারী দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল খোলা, চোখ নেই, কেবল দুটো কোটর। আর আমার মুখ, সেটা আর আমার ছিল না, যেন কেউ আমার শরীরের ভেতরে ঢুকে আমার জায়গায় দাঁড়িয়ে আছে। ভয়ে আমি ঝাঁপিয়ে পেছনে ঘুরলাম। কেউ নেই। বাতাস ঠান্ডা হয়ে গিয়েছিল একেবারে বরফের মতো। সেই রাতেই আমার নাক থেকে রক্ত পড়া শুরু হলো। শরীরে কাটা উঠল। বুকের ভেতর থেকে একটা অচেনা গলা বলছিল, তুমি শর্ত ভেঙেছ সাইফুল। গ্রামের লোকজন টের পেতে শুরু করল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। আমার মা বললেন, রাতে ঘুমের মধ্যে আমি অন্য ভাষায় কিছু বলতে থাকি, এমনকি চোখ খালা রেখে ঘুমাই। একদিন বিকেলে পাশের বাড়ির বুড়া রহিম কাকা এসে বলল, তুই ওই জঙ্গলে আবার গেছিস? আমি চুপ করে রইলাম। তিনি ফিসফিস করে বললেন, আমার ছোট ভাই চঞ্চল, সে এক পরীর প্রেমে পড়েছিল, আর সেই পরী ছিল রক্তচোষা। আমি শিউরে উঠলাম। তিনি বললেন, চঞ্চলকেও 3টা শর্ত দিয়েছিল, আর তার মতো সেও একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভুল করেছিল। তারপর এক রাতে সে হাওয়া হয়ে যায়। শুধু একটা রক্তত্ব জামা পাওয়া গেছিল জঙ্গলের ভেতরে। একদিন আমার কলেজের বন্ধু জাহিদ আমাকে দেখতে এলো। আমার অদ্ভুত চেহারা দেখেও বলল, ভাই, তুই তো পাগল হয়ে যাচ্ছিস। আমি ওকে সবকিছু খুলে বললাম। জাহিদ মজা করে বলল, চল তো আজ রাতে সেই চঞ্চলের জঙ্গলে যাই। আমি নিষেধ করলাম, না, কেউ নাম ধরে ডাকলে সাড়া দেওয়া যাবে না।
তবুও রাত 11টায় ও আমায় জোর করে নিয়ে গেল। জঙ্গলের ভেতর অনেক দূর যাওয়ার পর হঠাৎ কুয়াশা ঘিরে ধরল। হাওয়ার মধ্যে সেই সুরেলা মিউজিক, আলিফার গলার। একসময় জাহিদ চিৎকার করে উঠল, সাইফুল, তোকে কেউ ডাকতেছে, শুনছিস? আমি বললাম, সাড়া দিবি না? জাহিদ হাসল, ভয় পেয়েছিস? ওরে সাইফুল, আয় না। সেই মুহূর্তেই আমি শুনলাম জাহিদের গলা থেমে গেছে। পেছনে তাকিয়ে দেখি সে নেই, আর তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। মুখটা ঝুলে পড়া, চোখ দুটো গলে যাচ্ছে, আর হাতে একটা রক্তাক্ত শাল। আমি দৌড়ে পালালাম। পরে সকালে গ্রামবাসী জাহিদের মৃতদেহ পায়, মুখে অদ্ভুত ভঙ্গিমায় ভয় জড়িয়ে আছে। পূর্ণিমার রাত এসে গেল। আমি জানতাম আলিফা আসবে, জানতাম শেষ শর্তের সময় এসেছে। ঘর অন্ধকার, বাইরে জঙ্গলে অদ্ভুত আলো। জানালায় এসে সে দাঁড়ালো। আগের মতো নয়, এবার শরীরের অর্ধেকটা অদৃশ্য, চোখ থেকে অশ্রুর মতো আগুন ঝরছে। সে বলল, সাইফুল, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তাহলে চলো, আমার সাথে চলে চলো, চিরদিনের জন্য। আমি তবু বললাম, আমি মানুষ, আমি পারবো না। সে চিৎকার করে উঠল একটা অপ্রাকৃত শব্দে। চারদিক কেঁপে উঠল, জানালার কাঁচ ফেটে গেল। আমি তখন ঘরের কোণে পড়েছিলাম, চোখের সামনে অন্ধকার। শুধু একটা কথা শুনতে পেলাম, তুমি শর্ত ভেঙেছ সাইফুল, আমি ফিরে আসব, আর তখন কেউ বাঁচাতে পারবে না। সেই রাতটার পর আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই যেন সেই চেহারাটা চলে আসে, আলিফা, অর্ধেক গলে যাওয়া মুখ, চোখে আগুনের অশ্রু, আর সেই ভীতিকর কান্নার আওয়াজ। আমার মা প্রথম বুঝতে পারল আমি বদলে যাচ্ছি। একদিন সকালে মা বলল, তোর চোখের নিচে কালো দাগ, মুখ শুকনো, তুই কোথায় যাস রাতে? আমি কিছু বলতে পারলাম না, কারণ সত্যিটা এতটাই অস্বাভাবিক যে কেউ বিশ্বাস করত না। এরপর একদিন হঠাৎই আমার গায়ে লাল লাল দাগ উঠল। চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন, এটা কোনো অ্যালার্জি নয়, এটা যেন আগুনে পোড়া দাগ, কিন্তু বাইরে কোনো পোড়ার চিহ্ন নেই। এদিকে গ্রামের মাঝরাতে অদ্ভুত ঘটনা শুরু হলো। লোকজন শুনতে লাগলো মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ, গরু মুরগিরা হঠাৎ মরে যেতে লাগলো, আর অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে পড়ল সারা গ্রামে। একজন বৃদ্ধ বলল সে স্বপ্নে এক মেয়েকে দেখেছে, যাকে সে বিয়ে করতে চেয়েছিল। এখন সে শুয়ে আছে কবরের পাশে, কণ্ঠে পরীর গলা। পরবর্তী পূর্ণিমা রাত। আমি জানতাম কিছু একটা হবে। মা আমাকে নিয়ে এক কবিরাজের কাছে গিয়েছিল। তিনি পই পই করে বললেন, তুই যাকে ভালোবাসিস সে মানুষ না, সে এক পিশাচ পরী, যাকে যুগ যুগ ধরে মানুষ ঠকিয়েছে। এখন সে প্রতিশোধ নেয়। তিনি একটা তাবিজ দিলেন আমাকে, বললেন, তুই রাত 12টা বাজতেই এই তাবিজ জঙ্গলের মাঝখানে রেখে পালিয়ে আসবি, কথা বলবি না, পেছনে তাকাবি না। আমি সেই কথা মতো রওনা হলাম, বুকে ভয়, মনে বিষাদ। আর তখনই ঘটল এক ভয়ঙ্কর মোড়। আমি যখন তাবিজটা রেখে ফিরছি, তখন হাওয়ার মধ্যে আবার সেই কণ্ঠস্বর, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু মনে পড়ল দ্বিতীয় শর্ত, কোনোভাবেই ডাকে সাড়া দেওয়া যাবে না। আমি পেছনে তাকালাম না, দৌড়ে ফিরলাম বাড়িতে। কিন্তু ঠিক সেই সময় একটা হিংস্র ঠান্ডা অনুভব করলাম গলায়। মনে হচ্ছিল কেউ যেন গলা চেপে ধরেছে। ঘরে ফিরে আমি জ্ঞান হারালাম। পরের দিন গ্রামের লোকজন আমাকে মাঠে অজ্ঞান অবস্থায় পায়। চারপাশে লাল মাটি, যেন কেউ রক্ত ঢেলে রেখেছে। আমি উঠে দেখি গলায় দাগ, দম নিতে কষ্ট হয়। আমার মা তখন বোঝে ছেলেটাকে কেউ ছাড়ছে না। লোক ডেকে কবিরাজ নিয়ে আসে। কবিরাজ ঝাড়ফুঁক শুরু করে। তখন আমার গলা থেকে বেরিয়ে আসে এক নারী কণ্ঠ, সে আমার, আমি ওকে ছেড়ে যাব না। ও ভালোবাসা দিয়েছিল, এখন আমিও ওকে ভালোবাসি, মরণের পরেও। পরে সেই কবিরাজ অনেক কষ্টে আমাকে সেই প্রভাব থেকে মুক্ত করলেন। তবে তার আগে আলিফা একটা কথা বলল, আমার ভালোবাসা ছিল সত্যি, কিন্তু সে আমাকে ত্যাগ করেছে। এখন তার হৃদয় আর কখনো কাউকে ভালোবাসবে না। আমি অভিশাপ দিয়ে গেলাম, তোমার জীবনে আর কোনো মেয়ের মুখ দেখতে পাবে না। যাকে ভালোবাসবে সে মরবে।
এখন আমার বয়স প্রায় 34। আমি অবিবাহিত, বহুবার প্রেমে পড়েছি, কিন্তু প্রতিবারই সেই মেয়েরা, কেউ দুর্ঘটনায়, কেউ আত্মহত্যা করে মারা গেছে। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে আমি এখনো জানালার পাশে দাঁড়িয়ে দেখি একটা সাদা শাড়ি পরা ছায়া কুয়াশার ভেতরে দাঁড়িয়ে থাকে। তার চোখে অশ্রু, হাতে একটা পুরনো শাল, আর কান পাতলে এখনো মাঝে মাঝে শুনি সেই কথাটা, তুমি আমার হয়ে যেতে পারতে চিরদিনের জন্য। সাইফুল। এই ঘটনা অনেকেই বিশ্বাস করবে না, অনেকেই ভাববে এগুলো গুজব, কিন্তু আমি জানি আমি যেটা দেখেছি, যেটা বয়ে এনেছি, সেটা সত্যি। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটা পরীও ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে তাহলে সে ভালোবাসা অভিশাপ হয়ে ফিরে আসে চিরদিনের জন্য। আসল গল্পটা খুব ভয়াবহ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি চান আপনার গল্পটা আমরা পড়ে শোনাই, তাহলে অবশ্যই আমাদের ইমেইলে আপনার গল্পটা পাঠিয়ে দিন। তো চলুন আমরা আমাদের পরবর্তী গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। এটি ঘটে আমার এক খালাতো ভাইয়ের সাথে। যাতে গল্পটি আপনাদের বুঝতে সুবিধা হয়, তাই আমি ঘটনাটি ওর ভাষাতেই বলছি। আমার বাসা কাশীপুরের দিকে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুরা মিলে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা ও খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপর বোনের জন্য শিক কাবাব নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমাদের বাড়ি একটু ভিতরে, তাই আশেপাশে খুব বেশি মানুষের আনাগোনা থাকে না। বাড়ির আশেপাশে তেমন কোনো বাড়িও নেই, আর বাড়ির পিছনেই বড় একটা জঙ্গল। রাত অনেক হওয়ায় আশেপাশে তেমন কেউ ছিল না। আমার সব বন্ধুর বাড়ি আমার বাড়ির আগেই, তাই বাধ্য হয়ে একাই হাঁটতে লাগলাম। ছোটবেলা থেকেই আমি সাহসী ছিলাম, ভূত প্রেতের ভয় কখনোই পাইনি। বন্ধুরা এত রাতে একা যেতে মানা করলেও তাদের কথা তেমন একটা পাত্তা দিলাম না। গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে হাঁটছিলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছন পিছন আসছে। পিছনে ফিরে দেখলাম কাউকেই নেই। আবার সামনে ফিরে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই এক দমকা গরম বাতাস আমার গা ঘেঁষে চলে গেল। প্রচণ্ড অস্বস্তি লাগলেও বিষয়টিকে পাত্তা না দিয়ে দ্রুত পা চালালাম। বাড়ি পৌঁছে নিজের ঘরে ঢুকেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমার দিকে খুব ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ খুলে যা দেখলাম তাতে শরীরের রক্ত যেন জমে গেল। দেখলাম এক ভয়ঙ্কর কালো আকৃতির প্রাণী, যার চোখ দুটো রক্তের মতো লাল। মনে হলো সেই চোখ দিয়েই আমাকে ধ্বংস করে দেবে। ভয়ে কেঁপে উঠলাম এবং নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো। আমাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। চিৎকার করতে করতে আমি ক্রমশই অসুস্থ হয়ে পড়ছিলাম। পরিবারের সবাই তখন দোয়া দুরুদ পড়ছিলেন। সেই রাতটা এভাবেই কাটল। পরদিন সকাল হতেই বাবা হুজুরের কাছে গেলেন। হুজুর কিছু পানি পড়া ও তাবিজ দিয়ে গেলেন। কিছুদিন ভালো থাকলেও আবারও একই সমস্যা দেখা দিল। আমি আমার রুমে একা থাকতে পারতাম না। সেই অদ্ভুত প্রাণীটি যেন আমাকে সর্বক্ষণ তাড়া করে বেড়াত। সমস্যাটি এমন পর্যায়ে পৌঁছালো যে আমি আর বাড়িতে থাকতে পারছিলাম না। মাথায় অসহ্য যন্ত্রণা হতো এবং যন্ত্রণায় চিৎকার করতাম। পরে আমাকে কিছুদিনের জন্য বড় বোনের শ্বশুর বাড়িতে পাঠানো হলো। আল্লাহর রহমতে সেখানে কোনো সমস্যা হয়নি, কিন্তু আবার বাড়িতে ফেরার পর সমস্যাগুলো শুরু হলো। ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো সমস্যা হয়নি। এখনও একই অবস্থা চলছে। মাঝে মাঝে বড় বোনের শ্বশুরবাড়ি অথবা মেজ বোনের বাড়িতে থাকতে হয়। এইচএসসিতে ভালো ফলাফল করলেও কোথাও ভর্তি হতে পারছি না। মাথার যন্ত্রণায় কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। নিজেই নিজের উপর বিরক্ত হয়ে গেছি। মনে প্রশ্ন জাগে, শিক্ষা বা বানাটাই কি তবে আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো? আল্লাহ জানেন এ থেকে আদৌ মুক্তি পাবো নাকি এভাবেই বাকি জীবনটা কাটাতে হবে। যদি গল্পগুলো শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা আমাদের পরবর্তী গল্পে চলে যাই। দাদুর মুখে শোনা ঘটনা। অনেক বছর আগের ঘটনা। জায়গার ছদ্মনাম ভোরগঞ্জ। গ্রামের এক সত্যি ঘটনা। আমার দাদুর নাম ছিল আছির উদ্দিন মোল্লা। উনি এখন আর বেঁচে নেই, কিন্তু তার মুখে শোনা বহু ঘটনা আজও বুকের মধ্যে কাটা হয়ে গেঁথে আছে। আমি তখন ছোট, ক্লাস 6-এ পড়ি। সন্ধ্যায় লণ্ঠনের আলোয় বসে থাকতাম দাদুর পাশে আর শুনতাম ভয়ের সেই শীতল গল্পগুলো। যেসব গল্প শুনলে শরীরের লোম খাড়া হয়ে যেত, গলা শুকিয়ে যেত। তার মধ্যে একটি ছিল জিনের শাসন।
ঘটনাটা ছিল ভুরগঞ্জ নামের এক ছোট্ট গ্রামের। ভুরগঞ্জ এখন আর আগের মতো নেই, কিন্তু দাদুর সময়ে এই গ্রামটা ছিল প্রায় অর্ধেক জনমানব শূন্য। নদীর ধারে, মাঠের কিনারে ঘেরা। গ্রামে তখন বিদ্যুৎ ছিল না, পাকা রাস্তা ছিল না, আর ছিল না কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা। কুয়োর জল আর কবিরাজের ওঝাতন্ত্রেই জীবন চলত। দাদুর বয়স তখন 22। উনি বলতেন, তুই জানিস না বাপ, তখনকার গ্রামে রাতে হাঁটার সাহস ছিল না। সন্ধ্যা মানেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকা, কারণ ভোরগঞ্জে শাসন করত এক জিন। ভোরগঞ্জের ঠিক পশ্চিম পাশে ছিল এক পুরনো ঝোপঝাড় ভরা খালপাড়। লোকজন একে ডাকত কালা ঝোপ নামে। ঝোপটা খুবই ঘন ছিল, এত ঘন দুপুরবেলা দাঁড়ালেও মনে হতো বিকেল গড়িয়ে গেছে। গাছে গাছে গুটি পোকা, বিষধর সাপ আর অদ্ভুত পচা গন্ধ, এই 3 জিনিস সেখানে থাকত সব সময়। লোকমুখে প্রচলিত ছিল ঝোপের মধ্যে একটা অদৃশ্য মসজিদ আছে। সেই মসজিদ নাকি মানুষের না, জিনদের। কারু সাহস ছিল না সেখানে ঢোকার। তবে ঘটনার শুরুটা হয়েছিল 1953 সালের এক ভাদ্র মাসের রাতে। মুন্সি কাশেম ছিল গ্রামের মুরব্বী। তার একমাত্র ছেলে রফিক, বয়স 14, খেলাধুলায় তুখোর। একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার পর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর থেকে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালবেলা কাশেম মিয়া যখন গ্রামের লোকজন নিয়ে খালপাড়ে যায়, দেখে রফিক একেবারে ঝোপের কিনারায় মুখ থুবড়ে পড়ে আছে। কিন্তু ও বেঁচে ছিল, চোখ খোলা, নিঃশ্বাস চলছিল, কিন্তু কথা বলতে পারছিল না। একেবারে জমে যাওয়া মানুষ। দাদু নিজে ছিলেন সেই দলে যারা রফিককে প্রথম দেখে। তিনি বলেছিলেন, আমি এমন ভয় পাইছিলাম যে মনে হইল ছোকরা আমার শরীরের ভিতর ঢুকা গেল। ওর চোখ দুইটা ছিল একদম সাদা, কোনো চোখের মনি নাই। রফিকের ওই অবস্থায় 3 দিন কেটে যায়। শেষে হঠাৎ এক রাতে ওর গলা থেকে ভেসে আসে একটা বিকৃত কণ্ঠের কথা, এই গ্রাম আমার, যারা আমার ঝোপে ঢুকবে তাদের জীবনে আলো থাকবে না, আমি শাসন করব। এরপর থেকে গ্রামে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। রাত হলে ঘরের চালের ওপর থেকে আওয়াজ আসত, যেন কেউ হেঁটে যাচ্ছে। কুকুরগুলো ছুটে যেত খালের দিকে, আর ফিরে আসত লেজ গুটিয়ে। কেউ কেউ বলতো তারা রাতে ঘরের বাইরে গেলে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি, যার মাথা নেই। তবে সবচেয়ে ভয়ানক ঘটনা হয়েছিল এক কিশোরী মেয়ের সঙ্গে। নাম ছিল রোকসানা। রোকসানা ছিল মুন্সি কাশেমের দূর সম্পর্কের ভাগ্নি। বয়স 16, রূপে গুণে সবাই তাকে এক নামে চিনত। গ্রামের স্কুলে 9ম শ্রেণীতে পড়ত, আর বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই ছিল। তবে রোকসানার জীবনে কালো মেঘ নেমে আসে রফিকের ঘটনার 1 সপ্তাহ পর। একদিন বিকেলে সবাই যখন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, তখন সে একা মাঠের কিনারে বসেছিল। বলেছিল ঝোপের দিক থেকে কেউ যেন ডাক দিচ্ছে। প্রথমে সবাই ভেবেছিল সে মিথ্যা বলছে, কিন্তু পরদিন ভোরে তাকে পাওয়া গেল ঘরের উঠানে দাঁড়িয়ে, এক দৃষ্টে খালপাড়ের দিকে তাকিয়ে। চোখ ছিল একদম লালচে, মুখ শুকনো, ঠোঁট কাঁপছে। দাদু বলেছিলেন, ওর চোখের ভেতর ভয় না, ওর চোখে ছিল কারো আরেকজনের ছায়া। রক্তচক্ষু, চেনা মুখ অচেনা হইয়া গেছিল। এরপর 1 সপ্তাহ ধরে রোকসানা শুধু একটা কথা বলতো, আমার ঝোপে কেউ ঢুকতে পারবে না, ওটা আমার রাজত্ব। গ্রামের সবাই ভয়ে জমে গেল। মুন্সি কাশেম তখন খবর পাঠালো পাশের বড় গ্রাম মাহানপুরের বিখ্যাত কবিরাজ হজরত আলীকে। লোকটা ছিল বয়সে অনেকটা পাকা, কিন্তু গলায় তাবিজ ঝোলানো, মুখে এক ধরনের কঠিন বুদ্ধির ছাপ। কবিরাজ এসে বলল, এটা শরীরই নয়, এক জিন এই মেয়ে গায়ে ঢুকে গেছে। তবে সাধারণ না, এটা শয়তানি জিন। এটা কাউকে শাসন করে, শিকার করে, আর যাকে ধরে তাকে দিয়ে বাকিদের হুমকি দেয়। 3 দিন তাবিজ, পানি পড়া, দোয়া, ধূপ ধুনো দিয়ে কবিরাজ চেষ্টা চালালেও জিন কিচ্ছুতেই ছাড়ে না রোকসানার শরীর। হঠাৎ এক রাতে গ্রামের অর্ধেক মানুষ জেগে উঠল এক ভয়ানক চিৎকারে, আমি কারো কবিরাজি মানি না, আমি শাসক, কালো ঝোপের রাজা আমি। পরদিন সকালে পাওয়া গেল গ্রামেরই এক রাখাল ছেলে রামিজের লাশ। সে ছিল শক্তিপোক্ত যুবক, কিন্তু শরীর এমনভাবে চেপে ভেঙে ফেলা হয়েছিল
যেন বিশাল দানব তাকে গুড়িয়ে দিয়েছে। আরেক রাতে গোয়ালে গরুগুলো হঠাৎ করে একে অপরকে গুঁতোতে থাকে। যাকে সামনে পায় তাকেই মারতে থাকে। 6টা গরু হঠাৎ একসাথে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। তাদের চোখ তখন সাদা, দাঁত কাঁপছে। গ্রামের লোক বলল, এটা পশু না, ওদের গায়ে কিছু ঢুকেছে। ঝোপের রাজা এবার পশুর দখল নিচ্ছে। হজরত আলী কবিরাজ এবার বলে উঠল, এ জিন আগের কোনো সময় গ্রাম থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু ফেরত এসেছে প্রতিশোধ নিতে। রাজত্ব হারায় নাই, এখন জোরে শাসন করবে। কিন্তু ওকে যদি ফের জোরে নামানো যায় তাহলে একটাই উপায়, রক্ত দিয়ে শাসন লেখা পাল্টানো। এই শাসন নাকি গ্রামেই এক পুরনো গাছের গুড়িতে খোদাই করে রাখা ছিল। কেউ তা দেখত না, কিন্তু কবিরাজ বলেছিল, আমি দেখি, কারণ আমি এদের চিনি। রাত 3টায় মাটির নিচে চাপা পড়ে থাকা এক পুরনো গুঁড়ি খুঁড়ে বের করা হয়, এবং তাতে দেখা যায়, এখানে আমি রাজা, আবু ইলজাজ। এই ভূমি আমার শাসন, মানুষকে আমি বশ করব, কাউকে ছাড়ব না। এই শিলালিপি জিন নিজে বানিয়ে রেখেছিল। দাদু বলেছিলেন, এই নামটা শুনে আমি আঁতকে উঠছিলাম, কারণ অনেক আগেই আমার দাদা, মানে আমার দাদুর দাদা, একবার এই নামের এক ভয়ানক জিনের কথা বলছিলেন। সে একসময় শয়তানি কালো জাদুর মাধ্যমে মসজিদ ঘিরে একটা গোত্র বানিয়েছিল। তবে মুসল্লিরা একসাথে মিলেমিশে তাকে তাড়ায়, কিন্তু ওর আত্মা ছিল মাটির নিচে চাপা। আবু ইলজাজের আত্মা বেঁচে ছিল, আর এতদিন পরে সেই আত্মা এখন রফিক আর রোকসানার শরীর হয়ে পুরো গ্রামে শাসন চালাচ্ছিল। দাদু বলেন, সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ানক রাত। কবিরাজ হজ মুজাম্মিল 7টা লোক নিয়ে ঝোপে গিয়ে শুরু করল এক শক্তিশালী তাবিজ কাটার যজ্ঞ। ঘি, আগর, চামর আর তামার থালায় রক্ত দিয়ে বানানো তাবিজের মধ্য দিয়ে তারা করছিল তান্ত্রিক পদ্ধতিতে বন্ধন ছেঁড়ার কাজ। ঠিক সেই সময় ঝোপের ভেতর থেকে আগুনের মতো আলো বের হতে থাকে। আওয়াজ, আমি যাব না, আমি রক্ত চাই। রোকসানা তখন একদম বেপরোয়া। দড়ি দিয়ে বাঁধা থাকা অবস্থায় সে হঠাৎ দড়ি ছিঁড়ে উঠে দাঁড়ায়। চোখ আগুনের মতো লাল, মুখে বিকৃত হিন্দি আর আরবি উচ্চারণ। দাদু বলেছিলেন, আমি রুকুতে পড়ে গেছিলাম ভয়ে। মাটিতে এমন কম্পন করতেছিল, মনে হচ্ছিল ভূমিকম্প হইতেছে। ঝোপের চারপাশে পাশে তৈরি করা হয়েছিল একটি শয়তান তাড়ানোর বৃত্ত, যা স্থানীয় লোকেরা ডাকত আলেমি ঘের নামে। কবিরাজ হজরত আলী সেই বৃত্তের মাঝখানে দাঁড়িয়েছিল, এক হাতে তামার পাত্র, অন্য হাতে কাঠের শলাকা, যার মাথায় গলিত সোনা লাগানো। তার চারপাশে ছিল 7 জন সঙ্গী, যাদের মধ্যে দাদুও ছিলেন, আসির উদ্দিন মোল্লা। ঘন অন্ধকারের মধ্যে একমাত্র আলো ছিল ধূপধুনোর নীলাভ ধোয়া আর আগুনে পুড়তে থাকা তাবিজের শিখা। রোকসানা তখন পাটাতনের উপর বাঁধা ছিল, কিন্তু ধীরে ধীরে সে মানুষের ভাষা ভুলে গিয়ে উচ্চারণ করতে শুরু করল এমন কিছু যার অর্থ নেই, কিন্তু যার আওয়াজেই শরীর ঠান্ডা হয়ে যায়। মালিকুন জিন, শায়তানি রূহ, ইলজাজ, ইলজাজ। তখন রোকসানার চোখ পুরো সাদা, ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ করেই তার মুখ দিয়ে বের হল, তুই আমাকে বাঁধতে পারবি না হজরত, তুইও তো জানিস আমি তোর পূর্বপুরুষেরও শাসন ছিলাম। এই কথা শোনার পর পুরো মাঠ নিস্তব্ধ, কেউ একটা পিঁপড়ের চলাও শুনতে পার। হজরত আলী কবিরাজ চিৎকার করে উঠলেন, এই আবু ইলজাজ জিনকে নামাতে হলে চাই রক্তের বলি, কিন্তু সেটা পশুর নয়। ওকে শায়েস্তা করতে গেলে চাই মানুষের আত্মা দেওয়া, তবে আত্মঘাতী নয়, বরং স্বেচ্ছায় দান করা আত্মা। সবাই থমকে গেল, এমন ভয়ঙ্কর শর্ত কেউ কল্পনাও করেনি। তখনই উঠে দাঁড়ালো এক বুড়ো, নাম ছিল কালু সর্দার। বয়স 70 পেরিয়েছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমার বউ মারা গেছে আগেই, আমার পোলাপান শহরে, আমি শয়তানের হাতে আর কোনো নিষ্পাপ প্রাণ মরতে দেব না, আমার জীবন আমি দান করলাম। সেই মুহূর্তে কাঁদতে লাগলো সবাই। কালু সর্দারকে পবিত্র করে ধৌত করা হলো, সাদা কাপড় পরানো হলো,
তার কপালে লেখা হলো আত্মদান। হজরত আলী শুরু করলেন তরহজ শিকার কবচ পাঠ, যেটা খুবই কঠিন এক ধরনের আয়াত মন্ত্র। আর কালু সর্দার চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেল আগুনের বৃত্তে। ঠিক সেই মুহূর্তে ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক ছায়া। সে হাঁটছে, কিন্তু মাটি চড়ছে না। মাথায় নেই চোখ, কিন্তু সাদা অগ্নিস্নান চোখের জায়গা থেকে বেরুচ্ছে। দাদু বলতেন, সেই ছায়া দেখে মনে হচ্ছিল চিরদিনের ঘুম এসে গেছে আমার শরীরে। ছায়া বলল, রক্ত নেব, তবে আমি একা আসিনি, আমার সঙ্গে এসেছে আরও অনেকে। আরেকটা ছায়া, আরেকটা, তারপর আরেকটা, সব একে একে ঝোপ থেকে বেরিয়ে এলো। পুরো ঝোপ আগুনের রঙে জ্বলে উঠল। কালু সর্দার নিজের বুকের মাঝখানটা ছুরি দিয়ে কেটে দিল, আর কবিরাজ সেই রক্ত দিয়ে এক বিশেষ দাগ টেনে নিল মাটিতে। তারপর সেই দাগে তামার তাবিজ বসানো হলো এবং উচ্চারিত হলো, আবু ইল জাজ, তোর রাজত্ব শেষ, এই রক্ত তোকে সমর্পিত নয়, এটা শিকল। এক অদ্ভুত শব্দে কেঁপে উঠল পুরো মাঠ। আকাশ কালো হয়ে এলো। ঝোপটা নিজেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল, আর সেই ছায়ামূর্তিরা এক এক করে কেঁপে উঠে মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকাল। রোকসানা ছিল একেবারে নিস্তেজ, কিন্তু বেঁচে ছিল। তার শরীর ধীরে ধীরে সুস্থ হল। রফিক, সে নাকি রাতেই সবার অজান্তে উঠে বসে মা বলে চিৎকার করে কেঁদেছিল। তারপর থেকেই ও সুস্থ হয়ে ওঠে। কিন্তু কালু সর্দারের লাশ আর পাওয়া যায়নি। মাটিতে শুধু একটা সাদা কাপড়, আর তার পাশে গলিত এক তামার তাবিজ পড়েছিল। দাদু বলেছিলেন, ওই দিনের পর কেউ আর খাল পাড়ের দিকে যায় না। ঝোপের জায়গায় এখন ধান ক্ষেত, কিন্তু আমি এখনো রাতে ঘুমাইলে দেখি একটা ছায়া দাঁড়ায় খাল ঘাটায়। মুখ নাই, চেহারা নাই, শুধু এক জোড়া আগুনের মতো চোখ। হয়তো ইলজাজ পুরোপুরি হারায় নাই। কেউ যদি ভুলে আবার ওই এলাকায় যায়, কে জানে। আজ এই ৭০ বছর পরে বসে যখন এই গল্প লিখছি, তখনও আমার গা শিউরে উঠছে। এই ঘটনাটা আমি নিজ চোখে দেখিনি, কিন্তু দাদুর মুখে যতটা ভয়ে ভীত গলায়